দেখো আমরা পড়াশোনা করছিলাম তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারটা নিয়ে। আগের ক্লাসে আমরা আলোচনা করেছি যে তড়িৎ পরিবাহী অর্থাৎ কারা তড়িৎ পরিবহন করে এবং তার মধ্যে আমরা পড়েছি আমরা যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে কি বুঝি আমরা, এইগুলো নিয়ে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। আজকের শুরুতে আমরা একটু জেনে নেব। দেখো এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা পড়েছি, মানে আমরা তড়িৎ পরিবাহী পড়েছি, সেখানে আমরা দেখেছি যে ধাতব পরিবাহী এবং ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এই দুই প্রকারের পরিবাহী আমরা পড়েছি। এর মধ্যে আমরা দেখেছি যে যেগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তারা কি হয়, তারা সাধারণত দু প্রকারের হয়। একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেমন আমরা সোডিয়াম ক্লোরাইডের উদাহরণ হিসেবে আগের ক্লাসে পড়েছি, আর একটা হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, উদাহরণ হিসেবে আমরা অ্যাসিটিক অ্যাসিড বা CH3COOH-কে দেখিয়েছি। এবার এই যে তীব্র এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এদের মধ্যে পার্থক্যগুলো কেমন আমাদের একটু জানাটা দরকার। কখনো আমাদের পরীক্ষাতেও কিন্তু এটা জানতে চাইতে পারে। দেখো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্যগুলো কি হবে তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, যেহেতু আমরা এটা আলোচনা করেছি। দেখো জলীয় দ্রবণে তড়িৎ পরিবাহিতার মান বেশি, মানে এখানে আমরা বুঝতেই পেরেছি যেহেতু এরা বেশিরভাগই সব বিভাজিত হয়ে যায়। মানে আমরা আগে যখন সোডিয়াম ক্লোরাইডকে উদাহরণ হিসেবে দেখেছিলাম তখন কি দেখেছি, এরা সমস্ত বিভাজিত হয়ে যায়, অর্থাৎ জলীয় দ্রবণে এদের প্রায় সমস্ত অণু কি হয়, এই যে ধরো তীব্র তড়িৎ বিশ্লেষ্য যে সমস্ত যৌগগুলো আছে তাদের যে অণুগুলো আছে তারা সবাই বিভাজিত হয়ে যায় প্রায়। তার জন্য কি হয়, তারা জলীয় দ্রবণে বেশি পরিমাণে তড়িৎ পরিবহন করতে পারে, তাই তড়িৎ পরিবাহিতার মানটা বেশি হবে। আর জলীয় দ্রবণে এরা যেহেতু মৃদু তড়িৎ বিশ্লেষ্য অর্থাৎ আয়ন উৎপাদনের পরিমাণটা কম, তাই তাদের তড়িৎ পরিবাহীর মানটা নিম্ন বা কম হবে। এবার বলেছে জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে আয়নিত হয়, আয়নে বিভাজিত হয়। দেখো সম্পূর্ণভাবে মানে ধরো একটা জলীয় দ্রবণে ধরো সাপোজ x সংখ্যক x সংখ্যক কি আছে না যৌগ আছে, x সংখ্যক যৌগের অণু আছে, তারা কিন্তু প্রায় x সংখ্যকই বিভাজিত হয়ে যাবে। আর জলীয় দ্রবণে এরা কিন্তু আংশিক আয়নে বিভাজিত হবে, অর্থাৎ অণু হিসেবেও থেকে যাবে, তারা বিভাজিত হবে না। এরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে এরা সাধারণত তড়িৎযোজী যৌগ হয়। আমরা বুঝতে পেরেছি সোডিয়াম ক্লোরাইডের উদাহরণ আমরা পড়েছি, আমরা জানি এরা সাধারণত তড়িৎযোজী হয়। তাদের মধ্যে কি আকর্ষণ বলটা কি হয়, আকর্ষণ বলটা তীব্র থাকে এবং ইলেকট্রন আদান প্রদানের ফলে তাদের মধ্যে বন্ধন সৃষ্টি হয়, তাই তারা তড়িৎযোজী যৌগ হয়। আর এরা সাধারণত উচ্চ ধ্রুবীয় সমযোজী যৌগ হয়। আশা করি আমরা বুঝতে পারছি। এদের জলীয় দ্রবণে শুধুমাত্র আয়ন উপস্থিত থাকে, এদের জলীয় দ্রবণে আয়ন উপস্থিত থাকবে, যেমন Na+, Cl-, এই আয়নগুলো উপস্থিত থাকবে জলীয় দ্রবণে, কিন্তু এদের জলীয় দ্রবণে আয়ন এবং অণু দুই প্রকারই থাকবে। ধরো CH3COOH এইটাও জলীয় দ্রবণে থাকবে, আবার CH3COO- থাকবে, আবার H+ও থাকবে, সবকটাই কিন্তু জলীয় দ্রবণে উপস্থিত থাকবে। কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র Na+ আয়ন এবং Cl- আয়ন জলীয় দ্রবণে উপস্থিত থাকবে। তাহলে এই ছিল আমাদের তীব্র এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য। এবার আমরা পড়ব যে এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো পড়ছি না, এদের বৈশিষ্ট্যগুলো কি, এই বৈশিষ্ট্যগুলোও কিন্তু আমাদের একটু জানা, বোঝা এবং মনে রাখার দরকার। আমরা একটু দেখে নিই যে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর বৈশিষ্ট্যগুলো কেমন হয়। এবার আমরা একটু দেখে নিই যে তড়িৎ বিশ্লেষ্য যে পদার্থগুলো আছে, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাদের বৈশিষ্ট্যগুলো কি হয় বা কেন হয় সেটা একটু আলোচনা করে নিই। দেখো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বৈশিষ্ট্য বা তড়িৎ বিশ্লেষ্যের বৈশিষ্ট্য। দেখো এরা কি বলেছে এখানে, এক নম্বরে আমি কি বলেছি যে জলে বা অন্য কোনো ধ্রুবীয় দ্রাবক, আমরা জানি জল একটা ধ্রুবীয় দ্রাবক, সেটা আমরা আলোচনা করেছি। তাহলে ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত অবস্থায় বা গলিত অবস্থায় কি হয় না, বিয়োজিত হলে ক্যাটায়ন ও অ্যানায়ন উৎপন্ন করে, একটা ক্যাটায়ন উৎপন্ন করে, একটা অ্যানায়ন উৎপন্ন করে। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ক্যাটায়নটা কি, ধরো পজিটিভটা হচ্ছে ক্যাটায়ন মানে Na+, এটা হচ্ছে ক্যাটায়ন, আর অ্যানায়নটা হচ্ছে নেগেটিভটা, তাহলে Cl-, এটা অ্যানায়ন উৎপন্ন করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো ধ্রুবীয় দ্রাবকে বা গলিত অবস্থায় তারা কি করে, ক্যাটায়ন এবং অ্যানায়নে বিভাজিত হয়ে যায়। তারপরে কি বলেছে, ধনাত্মক
আয়নকে ক্যাটায়ন, এখানে আমরা এইটা একটু তোমরা আলাদা করে লিখতেও পারো, একসাথেও লিখতে পারো কি ধনাত্মক আয়নকে ক্যাটায়ন এবং ঋণাত্মক আয়নকে অ্যানায়ন বলে। ক্যাটায়ন সমূহ ক্যাথোডের দিকে, এটা কিন্তু একটু আমরা মনে রাখবো, ক্যাটায়ন সমূহ ক্যাথোডের দিকে, আশা করি মনে থাকবে, ক্যাটায়ন ক্যাথোডের দিকে, অ্যানায়ন সমূহ অ্যানোডের দিকে চলাচল করে। আমরা আগের দিন দেখলাম না, তড়িৎদ্বার বানালাম দুটো, এখানে একটা তড়িৎদ্বার দিয়েছিলাম, দুটো তড়িৎদ্বার দিয়েছিলাম এবং ব্যাটারি দিয়ে যুক্ত করেছিলাম। এই তড়িৎদ্বার দুটো কি বলছে না, ক্যাটায়ন সমূহ ক্যাথোডের দিকে, ধরো এটা ক্যাথোড এটা অ্যানোড, তাহলে কি হবে, ক্যাটায়ন সমূহ ক্যাথোডের দিকে যাবে এবং অ্যানায়ন সমূহ অ্যানোডের দিকে যাবে, এবং এই রকম যাওয়ার ফলেই কিন্তু তড়িৎটা পরিবাহিত হবে। অর্থাৎ এই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন এদের কি বলছে না, দেখো যদি আমরা ব্যাটারি দিয়ে একটা উপযুক্ত বিভব প্রভেদ সৃষ্টি করি, এখানে একটা ব্যাটারি দিয়ে এই সার্কিটটাকে চালু করলাম এবং তারপরে সুইচ দিলাম, তাহলে কি হবে যে তার মধ্যে একটা ইলেকট্রিক প্রবাহ চালু হয়ে যাবে, অর্থাৎ একটা বিভব প্রভেদ আমরা প্রয়োগ করলাম। তার ফলে কী হবে না, ক্যাটায়ন সমূহ ক্যাথোডের দিকে এবং অ্যানায়ন সমূহ অ্যানোডের দিকে ধাবিত হবে বা গমন করবে এবং ইলেকট্রিক বা কারেন্টটাকে পরিবহন করবে। আর ধাতব কিন্তু আলাদা, ধাতব পরিবাহীতে কি হয় না, মুক্ত ইলেকট্রনগুলোই তড়িৎ পরিবহন করে, বুঝলাম। তাহলে দ্রবণে আর কি বলেছে, 4 নম্বরটা, দ্রবণে গলিত অবস্থায় ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যার তারতম্য হতে পারে। এখানে একটা কথা তোমাদেরকে বলি, ধরো MgCl2, MgCl2 এটা কিভাবে ভাঙবে, Mg2 প্লাস প্লাস Cl মাইনাস, এখানে একটা 2 থাকবে, 2Cl মাইনাস। এখানে বলেছে দ্রবণে গলিত অবস্থায় ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যার তারতম্য হতে পারে, কিন্তু ধনাত্মক আয়ন ও ঋণাত্মক আয়নের মোট আধান কিন্তু সমান হবে। কেমন, দেখো এখানে Mg2 প্লাস আছে, তাহলে +2 আয়ন আছে দুটো, 2 প্লাস, আর এখানে 2Cl মাইনাস আছে, তাহলে এখানে -1 × 2 করে দিই, তাহলে কত হবে, এটা ধরো 2 প্লাস আর এটা ধরো 2 মাইনাস, তাহলে দুটো কিন্তু সমান হয়ে গেছে, দুটোই সমান হয়ে গেছে। এই জন্য কী বলেছে, ধনাত্মক আয়ন ও ঋণাত্মক আয়নের মোট আধান সংখ্যা কিন্তু সমান হবে, মোট আধান সংখ্যাটা কিন্তু সমান হবে। আর তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের তড়িৎ পরিবাহিতা, এটাও কিন্তু আমরা একটু খেয়াল রাখবো যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের তড়িৎ পরিবাহিতা কোন কোন বিষয়ের ওপরে নির্ভর করে, এটাও কিন্তু আমাদের কাছে জানতে চাইতে পারে। তড়িৎ বিশ্লেষ্যের প্রকৃতি, তার প্রকৃতি, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অ্যাসিটিক অ্যাসিড মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাহলে সোডিয়াম ক্লোরাইড বেশি তড়িৎ পরিবহন করতে পারবে, তাই তাদের প্রকৃতি। আর বলেছে দ্রবণের গাঢ়ত্ব যত বেশি হবে আয়নের পরিমাণও তত বাড়বে এবং বেশি পরিমাণে তড়িৎ পরিবহন করতে পারবে, আর তাপমাত্রার ওপরে নির্ভর করে। এই তিনটে বিষয়ের ওপরে কিন্তু কি করে না, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের তড়িৎ পরিবাহিতা নির্ভর করে। এখানে আমি একটা কথা তোমাদের এখানে বলে দিই, সেটা হচ্ছে তাপমাত্রার উপরে কীরকম নির্ভর করে। দেখো ধরো আমরা যে ধাতব পরিবাহী পড়েছি, আমরা বাড়িতে যখন একটা বৈদ্যুতিক বর্তনী দিই, কী হয়, তার যদি তাপমাত্রা আস্তে আস্তে বাড়ে তাহলে কি হবে, তাপমাত্রা বাড়লে তার মধ্যে রোধের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বাড়লে বেড়ে যায় আর তড়িৎ পরিবহনটা আস্তে আস্তে কমে যায়। এখানে কিন্তু তার ঠিক উল্টো ঘটনাটা ঘটে। আশা করি আমরা বুঝতে পেরেছি। আর এরপরে আমরা একটু দেখে নেব ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এদের মধ্যে পার্থক্যটা কেমন হয়। অর্থাৎ ধাতব পরিবাহীগুলো তড়িৎ পরিবহনের ফলে, যেমন ধাতব পরিবাহীর কোনো রাসায়নিক পরিবর্তন হয় না, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর মধ্যে রাসায়নিক পরিবর্তন হয়। আমরা একটু দেখে নিই তাদের মধ্যে পার্থক্যটা কী। তাহলে আমরা এবার একটু দেখি ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। আমরা দেখেছি যে দু রকমের পরিবাহী আছে, একটা হচ্ছে ধাতব পরিবাহী আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এদের মধ্যে পার্থক্যটা আমাদের একটু জানা দরকার। আমরা আলোচনা করে ফেলেছি, তাও একটু পার্থক্য আকারে দেখে নিই, তাহলে আমাদের একটু মনে রাখতে সুবিধা হবে বা বুঝতে আর একটু সুবিধা হবে। দেখো কোনো রাসায়নিক পরিবর্তন এদের মধ্যে ঘটে না, অর্থাৎ ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে যদি আমরা কারেন্ট প্রবাহিত করা হয় বা ইলেকট্রিক প্রবাহিত করা হয়, তাহলে এদের কোনো রাসায়নিক পরিবর্তন হবে না, শুধুমাত্র উষ্ণতার পরিবর্তন হয়। এটা আমি আগেও বলেছি। দেখো কোনো রাসায়নিক পরিবর্তন কিন্তু ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে যদি ইলেকট্রিক পাঠানো হয় তাহলে ঘটে না। ধরো একটা তামার তার আছে, তার মধ্যে দিয়ে আমরা কারেন্ট পাঠাবো, তাহলে যদি বেশি পরিমাণে কারেন্ট পাঠানো হয় বা তাদের মধ্যে যদি উচ্চ বিভব প্রভেদ থাকে, বিভব পার্থক্যটা যদি অনেক বেশি হয়, তাহলে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হবে, অন্য কোনো পরিবর্তন কিন্তু হবে না। আর রাসায়নিক পরিবর্তন ঘটে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, যেমন সোডিয়াম ক্লোরাইড বা MgCl2, কী হবে, তারা আয়নে MgCl2 এরা আয়নে ভেঙে যাবে, কি হবে Mg2+ এবং Cl- 2Cl- এই আয়নগুলোতে ভেঙে যাবে তারা।
তাহলে তাদের মধ্যে রাসায়নিক পরিবর্তন ঘটছে। বলেছে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে, ধাতব পরিবাহীর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করে। কারা তড়িৎ পরিবহন করতে পারে? মুক্ত ইলেকট্রন, অর্থাৎ মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করবে। আর এখানে আয়ন সমূহ যেমন Na+, Cl- তারা তড়িৎ পরিবহন করবে। আর কঠিন ও তরল অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম, যেমন ধরো একটা তামার তার, সে তো কঠিন, সে কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। আবার ধরো পারদ, সে তো তরল, তাই তো আমরা জানি তরল ধাতু, সেও তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে কঠিন এবং তরল অবস্থায় তারা তড়িৎ পরিবহন করতে পারে। আর উপযুক্ত দ্রাবকে, যেমন পোলার দ্রাবক জল, উপযুক্ত দ্রাবকে বা গলিত অবস্থায় তারা তড়িৎ পরিবহন করে। উপযুক্ত দ্রাবক না হলে তারা তড়িৎ পরিবহন করতে পারবে না। আবার গলিত অবস্থায়, যেমন সোডিয়াম ক্লোরাইড গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, আমরা আগেই পড়েছি। এবার বলেছে উষ্ণতা বাড়লে, এখানে কিন্তু এই জিনিসটা, এই পয়েন্টটা আমরা একটু খেয়াল করব। উষ্ণতা বাড়লে রোধ বেড়ে যায়, এর রোধ বাড়ে। দেখো উষ্ণতা যত বাড়বে, ধরো পরিবাহীর উষ্ণতা বাড়ছে বা আমরা পরিবাহীর উষ্ণতাকে কৃত্রিমভাবে বাড়াতে শুরু করলাম, তাহলে রোধ বাড়বে এবং রোধ বেড়ে গেলে কি হবে আমরা জানি, পরিবাহিতা কমে যাবে। তাহলে রোধ বাড়ে উষ্ণতা বাড়লে এবং পরিবাহিতা কমে যায়। আর এখানে উষ্ণতা বাড়লে কিন্তু রোধ কমে যায়, রোধটা কমে যায়, ফলে তড়িৎ পরিবাহিতা বাড়ে। তড়িৎ পরিবাহিতা, রোধ কমে গেলে তড়িৎ পরিবাহিতা বাড়বে, আমরা তো জানি। আর বলেছে তড়িৎ পরিবাহিতার মান তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তুলনায় বেশি। এটা তো আমরা বুঝতেই পেরেছি। দেখো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যে পরিমাণ তড়িৎ পরিবহন করতে পারে, তার থেকে ধাতব পরিবাহী অনেক বেশি পরিমাণে তড়িৎ পরিবহন করতে পারে। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তুলনায় অনেক কম তড়িৎ পরিবহন করতে পারে, অর্থাৎ ধাতব যে পরিবাহী তাদের তুলনায় ওরা অনেক কম তড়িৎ পরিবহন করে। এই ছিল আমাদের ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্য। তোমরা নিজেরাও যদি মনে করো যে আরও তোমাদের কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের থেকে তোমরা আরও লিখতে পারছো, তাহলে নিশ্চয়ই এর সাথে অ্যাড করে নেবে। তাহলে দেখো এই ছিল আজকে আমাদের ক্লাস। আমরা আজকে আলোচনা করলাম ধাতব পরিবাহী এবং তড়িৎ পরিবাহী, এবং ধাতব পরিবাহী এবং তড়িৎ পরিবাহীর পার্থক্য। আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং মৃদু তড়িৎ বিশ্লেষণের মধ্যে পার্থক্যটা পড়লাম। আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বৈশিষ্ট্যগুলো পড়লাম। তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস। আমরা নেক্সট ক্লাসে পড়ব তড়িৎ বিশ্লেষণ, জলের তড়িৎ বিশ্লেষণ বা তড়িৎ বিশ্লেষণ বিষয়টা কি, সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা হয় তোমরা নিশ্চয়ই জানাতে পারো। থ্যাংক ইউ।